নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব জাতীয় গণিত দিবস ও রামানুজনকে নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জয়দীপ ভট্টাচার্য মহাশয়। আপনাকে স্বাগত জানাই। আর যেহেতু আমরা জাতীয় গণিত দিবস ও রামানুজনকে নিয়ে আলোচনা করব, তাই আলোচনার শুরুতেই এই জাতীয় গণিত দিবসের প্রেক্ষাপটটা সম্পর্কে কিছুটা জানতে চাইছি। আমরা জানি যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন গণিতবিদ হচ্ছেন শ্রীনিবাস রামানুজন। উনার জন্ম হয় 22শে ডিসেম্বর 1887 সালে, আজ থেকে প্রায় 136 বছর আগে। উনার জন্মদিনকে কেন্দ্র করে 2012 সালে ভারতবর্ষের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঘোষণা করেন যে এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা হবে, এবং সেই থেকে আমরা এই 22শে ডিসেম্বর দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে খুব উৎসাহের সঙ্গে পালন করে আসছি। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সেমিনার, সিম্পোজিয়া, স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, ওনার জীবনী আলোচনা, প্রশ্নমঞ্চ, এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করা হয়। এখন যদি সোজা সাপটা আপনার কাছে যদি প্রশ্ন রাখি যে এই দিবসটার গুরুত্বটা কোথায়, কেন করছি এইসব? প্রথমত বলতে হয় যে যেহেতু এটা গণিতকে কেন্দ্র করে এবং রামানুজন একজন অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ হিসাবে আমাদের কাছে প্রতিভাত, তো আমাদের প্রথম এবং প্রধান টার্গেটই হচ্ছে ছাত্রছাত্রীদেরকে গণিত ফোবিয়া থেকে দূরে রাখা। এই মুহূর্তে আমরা জানি যে ছাত্রছাত্রীরা বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক বেশি আমরা দেখতে পাই যে তারা একটা গণিত আতঙ্কে ভোগে। এমনকি পরীক্ষার আগে তারা ভয়ে সন্ত্রস্ত থাকে, এমনকি গণিত বই নিয়ে পড়তে বসলে বা অঙ্ক করতে বসলে তারা অনেক সময় চোখে ঘুম চলে আসে, এরকমও দেখতে পাই। যাই হোক, এই আতঙ্কটাকে কাটিয়ে তোলা তার অন্যতম মোটিভ, এবং পাশাপাশি উচ্চশিক্ষায় গণিতের গবেষণাকে আরও ত্বরান্বিত করা, এটাই হচ্ছে এই দিনটির মূল তাৎপর্য। আপনি ফোবিয়ার কথা বললেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, লার্নার্সদের ক্ষেত্রে। এখন এই ধরনের ফোবিয়া বা আতঙ্ককে যদি আমরা দূরে সরাতে চাই, তাহলে আমাদের মূলত কি কি বিষয়ের উপর গুরুত্বটা আরও বেশি দেওয়া দরকার? দেখুন, আমাদের যে এডুকেশন সিস্টেম, এখানে একটা ত্রিভুজকে আমরা কল্পনা করে থাকি। সেখানে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক। শিক্ষকদের একটা বিশেষ গুরুত্ব রয়েছে পাঠদানের ক্ষেত্রে, এবং পাঠদানটা এরকম হওয়া উচিত যে এখানে প্রেজেন্টেশনটা হবে খুব সহজ, খুব সরল এবং খুব সুন্দর প্রেজেন্টেশন। আমি একথা বলতে চাইছি, ছোট বাচ্চাদের যখন আমরা পড়াই তখন তার মনের মতো করে তার সে যেভাবে চাইছে তার মতো করে যদি সেই জিনিসটা আমি উপস্থাপিত করতে পারি, অবশ্যই তার কাছে জিনিসটা আর কঠিন থাকছে না। আমাকে অঙ্কটাকে বোঝাতে হবে যে সেটা ভয়ের কোনো কারণ নেই। আমাকে বোঝাতে হবে যে তোমার দৈনন্দিন জীবন ব্যবস্থার সঙ্গে তুমি যেভাবে ঘুম থেকে উঠে রাত্র পর্যন্ত যেভাবে তুমি সময় অতিবাহিত করছো, তার প্রত্যেকটা জিনিস, যে উপকরণগুলো তুমি ইউজ করছো, তার প্রত্যেকটা জিনিস, এমনকি প্রকৃতিতে আমার ঘর বাড়ি, আমার বিদ্যালয়, যা যা রয়েছে, আমরা যা যা দেখতে পাচ্ছি, তার সঙ্গে অঙ্কের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা সংখ্যা নিয়ে খেলছি, আমরা মানে অজান্তেই হোক আর জ্ঞাতসারেই হোক, আমরা কিন্তু সংখ্যা নিয়ে খেলছি। আমরা মোবাইল নিয়ে কাজ করছি, আমরা অনলাইনে আপনার কেনাকাটা করছি, সেখানে পিনকোড, সিক্রেট নাম্বার, আমরা ওটিপি ইউজ করছি। আমরা এটিএম সেন্টারে আমরা টাকা তোলার ক্ষেত্রে সংখ্যা নিয়ে কাজ করছি। হাটে বাজারে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, গণনা করতে হচ্ছে। সুতরাং আমরা সবাই অঙ্ক পারি না পারি, অঙ্কের প্রতি আমাদের আসক্তি থাকুক নাই থাকুক, আমরা কিন্তু সারাদিন সেই সংখ্যা নিয়েই কিন্তু অতিবাহিত করছি। সুতরাং সেখানে ভয়ের কোনো কারণ নেই। আমরা যারা শিক্ষক, আমাদেরকে বোঝাতে হবে যে সেখানে ভয়ের বিন্দুমাত্র জায়গা নেই, বরঞ্চ সেখানে একটা আনন্দ রয়েছে, একটা মজা রয়েছে
যদি আমরা সেই মজাটাকে খুঁজে পাই, ভবিষ্যতে আমরা আরও অনেক অনেক বেশি অঙ্কের প্রতি আমরা আকৃষ্ট হব। আচ্ছা, আর গার্জিয়ানস যারা রয়েছেন, গার্জিয়ানদের কথা বলতেই হয়। আমরা গার্জিয়ানরা অনেক সময় বা ইদানিংকালে আমরা এমন একটা মনের ভাব পোষণ করে থাকি যে মার্কসটাই হচ্ছে আসল। ছেলে বা মেয়ে ছোট ক্লাসে তার বেসিক কনসেপ্ট কতটুকু হলো সেদিকে না গিয়ে আমাদের একটা প্রধান টার্গেট থাকে নম্বর। আমরা নম্বরের পিছনে ছুটছি। ছাত্রটা হয়তো বুঝছে না সেই নম্বরটা, বা তার কাছে ততটা গুরুত্বহীন এই মার্কস, কিন্তু আমরা গার্জিয়ানরা কিন্তু নিজেদের মধ্যে একটা কম্পিটিশনের মতো আমরা চাইছি যে আমার ছেলেটা 98, 99 বা 100 পাবে। তার জন্য যদি তার বেসিক কনসেপ্ট নাও থাকে, পার্টিকুলার কয়েকটা অঙ্ক করে গিয়েও যদি সে তার পরীক্ষায় মার্কসটা বেশি পায়, তাতে আমরা উৎসাহিত হচ্ছি। কিন্তু তাতে হচ্ছে কি, সে যখন উঁচু ক্লাসে উঠছে, সে 8, 9, 10 গিয়ে সে কিন্তু আর পাল্লা দিয়ে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে পারছে না, কারণ তার বেসিক সেই কনসেপ্টটা নেই। ফলে সে দিনকে দিন সে উৎসাহটা হারাচ্ছে, তার মজাটা সে আর পাচ্ছে না। ফলে সে অনুশীলন করার ক্ষমতাটা তার আস্তে আস্তে খর্ব হয়ে যাচ্ছে। আমার এই দিকে কিন্তু নজর রাখতে হবে। গার্জিয়ানদের একটা বিশেষ ভূমিকা, যে তার যাতে সেই মজা থেকে সে যাতে বঞ্চিত না হয়, তার মধ্যে যেন একটা তৃপ্তির একটা জায়গা থাকে, যে অঙ্ক করলে একটা আনন্দ পাওয়া যায়, সে আনন্দটাকে তার খোরাক হিসেবে তাকে দিতে হবে, এবং তা নিয়েই সে ভবিষ্যতে আরও অনেক বেশি এগিয়ে যাবে। অঙ্কের প্রতি সে আর আতঙ্কগ্রস্ত থাকবে না। আজ আমরা কথা বলছি জাতীয় গণিত দিবসকে নিয়ে। এই গণিত দিবসের সঙ্গে ভারতীয় বিজ্ঞানী, ভারতীয় গণিতজ্ঞ রামানুজনের নামও ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একদম, ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ গণিতবিদ হিসাবে আমরা রামানুজনকে বলে থাকি। শুধু তাই নয়, পৃথিবীর যদি সর্বকালীন সর্বদেশের গণিতবিদদের নিয়ে একটা তালিকা আমরা তৈরি করতে যাই, তবে শ্রেষ্ঠতম আসনে কিন্তু আমাদের অবশ্যই রামানুজনকে বসাতে হবে। সেই হিসাবে রামানুজনের জীবনী আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু খুব প্রয়োজন। রামানুজন 1887 সালের 22শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ওনার জন্ম হয়েছিল তামিলনাড়ুর ইরোড শহরে, তার মামার বাড়িতে। তার পৈতৃক বাড়ি ছিল কুম্ভকোণম শহরে। রামানুজনের পিতা শ্রীনিবাস আয়েঙ্গার, কুপ্পুস্বামী শ্রীনিবাস আয়েঙ্গার, যিনি একজন কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। সামান্য টাকা তিনি আয় করতেন, তা নিয়েই তাদের সংসার চলত। মা কমুতাম্মল একজন ধর্মপ্রাণা মহিলা, সুমিষ্ট কণ্ঠের অধিকারিণী ছিলেন। রামানুজনের স্কুল জীবন শুরু হয় তার পিয়াল স্কুলে। সেখানে 2 বছর পড়ার পর উনি ভর্তি হন কুম্ভকোণমের হাই স্কুলে। সেখানে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল, যা দিয়ে আমরা দেখতে পাবো যে অঙ্কের প্রতি যে তার আগ্রহ, তার যে মেধার যে বিকাশ, সেটা প্রথম ধরতে পারা যায়। সেদিন মাস্টারমশাই ক্লাসে এসছেন, এসে অঙ্কের ক্লাস, উনি এইভাবে ছাত্রদের বলছেন যে ধরা যাক আমার কাছে 5টা কমলা লেবু আছে, আমি তোমাদের 5 জনকে সমানভাবে ভাগ করে দিলাম, তাহলে তোমরা কয়টি করে পাবে? 1টি করে পাবে। ঠিক এমনি আমার কাছে ধরো যে 100টি কমলা আছে, আমি সেই কমলাগুলো 100 জনকে সমানভাবে ভাগ করে দিলাম, তাহলেও দেখা যাবে তোমরা 1টি করে কমলা প্রত্যেকে পাবে। এ থেকে মাস্টারমশাই একটা সিদ্ধান্তে উপনীত হলেন। সিদ্ধান্তটা হলো এরকম, যে আমরা যদি কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে সব সময় ভাগফল 1 হবে। ঠিক এইভাবে ছাত্রদের মাস্টারমশাই বোঝাচ্ছেন। ঠিক এমন সময় একজন ছাত্র দাঁড়িয়ে বললেন যে স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি সেই প্রশ্ন? মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন। ছাত্রটি বলল, স্যার, যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 0কে 0 দিয়ে ভাগ করলেও নিশ্চয়ই 1 হবে। মাস্টারমশাই চিন্তায় পড়লেন, ঠিক তো। অর্থাৎ মজার জায়গাটা হচ্ছে এই, 0কে 0 দিয়ে ভাগ করলে যদি 1 হয়, তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম যে আমার কাছে একটিও কমলা লেবু নেই, আমি কাউকে একটিও কমলা লেবু ভাগ করে দিলাম না, অথচ প্রত্যেকে 1টি করে কমলা লেবু পেয়ে গেল। আনসারটা 1,
সুতরাং প্রত্যেকে একটা করে কমলালেবু পাচ্ছে। কিন্তু অঙ্ক তো আর ম্যাজিক নয়, সেটা ম্যাজিশিয়ানদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো সেটা ঘটছে না। মাস্টারমশাই দেখলেন ঠিক, অর্থাৎ সেদিনে সেই ঘটনা প্রমাণ করে দিয়েছিল যে সেই ছোট্ট ছেলেটি যার নাম রামানুজন, সে অনেক বেশি চিন্তা করতে পারে, যার ভাবনা অনেক উঁচু দরের ভাবনা। যাই হোক, তার স্কুল জীবনের পড়াশোনার অন্তে তিনি মেট্রিকুলেশন পাশ করলেন, প্রথম শ্রেণীতে পাশ করলেন মেট্রিকুলেশন। তারপর কুম্ভকোণমের গভর্নমেন্ট কলেজ, সেই কলেজে ভর্তি হলেন FA ক্লাসে। কিন্তু দুর্ভাগ্যের ইংরেজিতে ফেল করার কারণে উনি আর FA পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। যাই হোক, পরের বছর তাকে ভর্তি করা হলো তামিলনাড়ু আরেকটা বিখ্যাত কলেজ, পাচাইয়াপ্পা কলেজে। সেখানেও FA কলেজে আবার ভর্তি হলেন, কিন্তু সেখানেও কিন্তু দুর্ভাগ্য কাটল না। অর্থাৎ তিনি সারাদিন অঙ্ক নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় অঙ্কই কষ্ট ভালোবাসেন, অঙ্কেতে তিনি 100তে 100 পেলেন। কিন্তু ঘটনা হলো, তিনি অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলোতে পাশ করারও কথা, সেগুলোতে কৃতকার্য না হওয়ার দরুন ওনার FA ডিগ্রি আর লাভ করা হলো না। সেই FA ডিগ্রি থেকে বঞ্চিত হলেন, পড়াশোনা প্রায় শেষের পথে। ঠিক এই সময়, সেটা 1909 সাল, জানকী দেবীর সঙ্গে ওনার বিবাহ হয়। ফলে আর্থিক একটা দায়ভার ওনার কাঁধে পড়ে। একটা চাকরির সন্ধানে উনি ব্যস্ত হয়ে পড়েন এবং PV সেশুয়ার ওনার সান্নিধ্যে এবং ওনার সহযোগিতায় রামানুজন একটা চাকরি পেলেন। এটা একটা অস্থায়ী চাকরি। চাকরিটা ছিল তামিলনাড়ুর অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসের একটা অস্থায়ী একটা পদে তিনি একটা চাকরি পান। সামান্য বেতন, এটা দিয়েও সংসার চালানো খুব মুশকিল। আর সারাদিন তিনি অঙ্ক নিয়ে ভাবেন, অঙ্ক নিয়ে চর্চা করেন। যাই হোক, বন্ধুদের কথায় তিনি আরও ভালো চাকরির আশায় তিনি বিভিন্ন জায়গায় আবেদন করতে থাকেন। সেটা 1912 সাল তামিলনাড়ুর পোর্ট ট্রাস্টে তিনি একটা করণিকের চাকরি পেলেন এবং সেই করণিকের চাকরিতেও তিনি যোগদান করলেন। ইন দ্য মিন টাইম হয়েছে, তার বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী এবং যারা অধ্যাপক, তারা ভাবতে লাগলেন, যারা রামানুজনকে চেনেন, তারা ভাবছেন রামানুজন যদি এইভাবে দিন অতিবাহিত করেন তাহলে রামানুজনকে কিন্তু কেউ চিনবে না। তার যে মেধার বিকাশ, উচ্চ গণিতে তার যে গবেষণা, সেটা কিন্তু সেরকম মানুষের কাছে আসবে না। ফলে তাকে যেভাবে করেই হোক বড় একটা জায়গায় তার একটা যোগসূত্র স্থাপন করতে হবে। এবং সেই থেকেই তাদের প্রয়াসের ফলে রামানুজন চেষ্টা করলেন বাইরের সঙ্গে, বিদেশের সঙ্গে কিভাবে যোগাযোগ রক্ষা করা যায়। তারপর থেকেই যাত্রা শুরু হয়ে গেল। তারপর থেকেই কিন্তু যাত্রা শুরু, এক অন্য দিকে তার যাত্রাটা শুরু হলো। বেসিক্যালি ম্যাথমেটিক্সের কোন কোন শাখায় ওনার বিস্তার রয়েছে? রামানুজন বলতে গেলে অঙ্কের প্রায় সব শাখায় তিনি অবলীলায় বিচরণ করেছেন। তার প্রথম যে পছন্দের জায়গাটা, সেটা ছিল সংখ্যাতত্ত্ব, নাম্বার থিওরি। নাম্বারগুলো তার সঙ্গে যেন খেলা করত, এটা যেন তাদের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল, একটা সখা ভাব। আচ্ছা, এই যে নাম্বার থিওরির কথা বললেন, তার সঙ্গেও কি একটা মজাদার ঘটনার কথা আমরা শুনেছিলাম? হয়তো সেটাই কি রিলেটেড, যে একটা গাড়ির একটা নাম্বার পরবর্তী সময়ে সেটা রামানুজন সংখ্যা নামেও সেটা পরিচিতি লাভ করেছিল? একদম। সেটাই কি, এই যোগসূত্র কি এটার সঙ্গে জড়িয়ে? আপনি ঠিক বলছেন। রামানুজনের সঙ্গে সংখ্যার এমন একটা সম্পর্ক ছিল, তিনি যত বড় সংখ্যাই হোক না কেন, তিনি অবলীলায় তাদের ধর্ম, তাদের বৈশিষ্ট্যগুলো বলে দিতে পারতেন। রামানুজন এক সময়, সেটা বিদেশে ইংল্যান্ডে থাকাকালীন, তিনি কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। সেটার অন্য কারণ আছে, প্রেক্ষাপট আছে। রামানুজন একবার রোগশয্যায় শায়িত। প্রফেসর হার্ডি, যার সান্নিধ্যে রামানুজনের বিদেশ যাত্রা, যার সহযোগিতায়, সেই প্রফেসর হার্ডি রামানুজনকে দেখতে এসছেন। স্বভাবত যা হয়, দুজনের মধ্যে কুশল বিনিময়, কীরকম শরীর কীরকম আছে সেরকম জানার পর অধ্যাপক হার্ডি ভাবলেন একটু পরীক্ষা করে দেখি এই অসুস্থ অবস্থায় রামানুজনের ব্রেইন ঠিকমতো কাজ করছে কিনা।
তিনি কি করলেন, তিনি বললেন, রামানুজন, আমি যে গাড়িটি করে আজকে তোমাকে দেখতে এলাম, জানো সেই গাড়িটির নাম্বার হচ্ছে 1729। আমার মনে হয় 7, 13 এবং 19 এই তিনটে মৌলিক সংখ্যার গুণফল ছাড়া এই সংখ্যাটিকে আর কোনোভাবে প্রকাশ করা যায় না, বা সেটা সেরকম বিশেষ কোনো সংখ্যা নয়। রামানুজন খানিকটা ভাবলেন, ভেবে বললেন, না অধ্যাপক হার্ডি, এটা একটা খুব বিশেষ সংখ্যা, গুরুত্বপূর্ণ সংখ্যা। অধ্যাপক জানতে চাইলেন, কি এমন সংখ্যা? বললেন, এটা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটিকে দুটি সংখ্যার ঘনের অর্থাৎ কিউবের যোগফল হিসাবে দুইভাবে প্রকাশ করা যায়। এর ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে আর এভাবে প্রকাশ করা সম্ভব নয়। কিভাবে প্রকাশ করা যায়? বললেন, 1729-কে আমরা 1 কিউব প্লাস 12 কিউব লিখতে পারি, আরেকভাবে 9 কিউব প্লাস 10 কিউব হিসেবে লিখতে পারি। অধ্যাপক হার্ডি দেখলেন ঠিক তাই, এটা কিন্তু ওনার জানা ছিল না। উনি দেখলেন এটা তো একটা বিশেষ, খুব ভালো একটা সুন্দর বৈশিষ্ট্য সংখ্যাটার, এবং তিনি খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন রামানুজনের সেই বুদ্ধি এবং সেই অসুস্থ অবস্থায়ও তার যে মস্তিষ্কের যে চিন্তা ভাবনা জানতে পেরে, বুঝতে পেরে তিনি কিন্তু খুব খুশি হয়েছিলেন তখন। এরপর থেকেই আরও এই বিষয়ে আরও গবেষণা চলল। আচ্ছা, ওনার যেসব বিষয় অবাধ বিচরণ ছিল রামানুজনের, এই বিষয়গুলি নিয়ে কি আজও গবেষণা চলছে? আজও গবেষণা চলছে, আজও চলছে। গবেষকরা এ নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। ওনার এরকম অনেক সমস্যা আছে যেগুলোর সমস্যার সমাধান হয়তো উনি করে দিয়ে যাননি। উনি হয়তো সমস্যাটা বলে দিয়ে গেছেন, বা শুধুমাত্র উত্তরটা বলে দিয়ে গেছেন, মাঝের যে স্টেপগুলো উনি দিয়ে যাননি। অর্থাৎ উনি ওনার মানুষ লোকে কল্পনার বা চিন্তার জগতে উনি চিন্তা করেই সেগুলো হয়তো করে ফেলেছেন, করে তার মূল যে উত্তরটা হবে সেটাতে চলে এসছেন, এবং সেটাই তিনি লিখিত আকারে দিয়ে গেছেন। সেই বাইরের যে স্টেপগুলো কিভাবে এসছে সেগুলো হয়তো তিনি দিয়ে যাননি। ফলে যা হয়েছে, এখন আমরা যারা, আমাদের মতো যারা গণিতবিদ, তাদের ক্ষেত্রে খুবই এটা কষ্টকর ব্যাপার এই ধাপগুলোকে তৈরি করা, এবং এটা একটা গবেষণার কাজ। ফলে দিনের পর দিন গবেষকরা সময় কাটাতে পারেন রামানুজনের সেই সমস্ত কাজ নিয়ে। এ প্রসঙ্গে বলতে পারি যে নিউম্যান নামে একজন গণিতবিদ, তিনি রামানুজন সম্পর্কে খুব সুন্দর একটা কথা বলেছিলেন। কথাটা ছিল এইরকম যে রামানুজন এরকম একজন মহান গণিতজ্ঞ, তাকে বুঝতে পারবে একমাত্র প্রথম শ্রেণীর যারা গণিতজ্ঞ তারাই, অন্য কারোর পক্ষে ওনার সম্পর্কে ধারণা করাটা খুব কঠিন। আসলে রামানুজনের কথা আমরা যখন শুনছি আপনার কাছ থেকে, আমাদের সত্যিই মনে হচ্ছে যে উনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। উনি ইন্সপিরেশনটা কোথা থেকে পেয়েছিলেন আসলে? ইন্সপিরেশন যদি বলতে হয়, প্রথম জীবনে উনি তো স্কুলের গণ্ডির পর সেই আমি বললাম যে চাকরি জীবনে প্রবেশ করেছেন। সেরকম হাতে কিন্তু ওনার বই বা সেরকম কিছু পড়েও নি। যাই হোক, কিন্তু অঙ্কের প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি সেই ছোট বয়স থেকেই সেটা ছিল, এবং তিনি অঙ্ক করতে ভালোবাসতেন। সেটা ওনার বয়স প্রায় 15, ওনার হাতে একটা বই এসে পড়ে। বইটার লেখক হচ্ছেন জি.এস. কার, জর্জ স্কুলব্রিজ কার। বইটা লেখা হয়েছিল 1980 সালে, এবং দ্বিতীয় সংস্করণ বের হয়েছিল, আমি ভুল বলেছি, 1880 সালে বইটা লেখা হয়, এবং দ্বিতীয় সংস্করণ বের হয়েছিল 1886 সালে। রামানুজনের হাতে আসে বইটা যখন ওনার বয়স হচ্ছে 15। বইটার একটা বিশেষত্ব হলো এটার মধ্যে 1000-এরও বেশি সিদ্ধান্ত, ফর্মুলা এগুলো লিখিত আকারে ছিল, এবং সেই সময়ের যে গণিতের বিভিন্ন শাখা, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, তার প্রত্যেকটা শাখার উপরেই এই ফর্মুলাগুলো এবং এই সিদ্ধান্তগুলো লেখা ছিল। সেখানেও এরকম ছিল যে কিছু কিছু সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বর্ণনা করা হয়েছিল, কিছু শুধুমাত্র বর্ণনা মানে থিওরেমগুলো লেখা হয়েছে, তার প্রুফ ছিল না, আর কিছু জাম্প করে করে, স্টেপ জাম্প করে করে লেখা হয়েছে। এবার রামানুজন এগুলো পেয়ে খুব খুশি হয়েছিলেন এই কারণে, উনি যে অঙ্কগুলো বা যে থিওরেমগুলো নিয়ে কাজ করছিলেন তার অনেকগুলো এখানে পেয়ে গেছেন,
এবং বাকি যেগুলো ছিল এগুলি অনুশীলন করার, চর্চা করার একটা সুবিধা ওনার এসে গেল। এবং এটা নিয়ে উনি পরবর্তী সময়ে বলেছেন যে এই যে বইটা, এই বইটা ওনাকে অনুপ্রেরণার কাজে অনেক অনেক বেশি সাহায্য করেছে। এই বইটার একটা বিশেষ ভূমিকা ছিল ওনার জীবনে। আচ্ছা, উনি তো ধরুন এই বইটা নিয়ে পড়েছেন এবং ইন্সপিরেশন পেয়েছিলেন এবং তারপরে উনি আরও অনেক দূর এগিয়ে গেছেন। ম্যাথমেটিক্সের নানান বিষয়ে এবং নানান শাখায় ওনার অবাধ বিচরণ ছিল। সংখ্যাতত্ত্বের কথা আপনি বললেন, আর কি কি বিষয়ে ওনার অবাধ বিচরণ ছিল সেটা জানতে চাইছি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওনার পার্টিশন থিওরি একটা উল্লেখযোগ্য দিক, বিভাজন তত্ত্ব বাংলায় আমরা বলি, এবং ম্যাজিক স্কোয়ার প্রচুর কাজ করেছেন উনি। এছাড়া ডেফিনিট ইন্টিগ্রাল, তাছাড়া অপেক্ষক তত্ত্ব, ফাংশন থিওরি, সেখানে বেশ নতুন নতুন ফাংশন, জিটা ফাংশন, মক থিটা ফাংশন, ট ফাংশন, এগুলোতে কাজ করেছেন। ভগ্নাংশের উপর কাজ করেছেন, ক্রমিক ভগ্নাংশ, তার উপরে খুব সুন্দর কাজ ওনার রয়েছে। এ প্রসঙ্গে একটা গল্প বলি আপনাকে। আমরা জানি রামানুজন যখন ইংল্যান্ডে আছেন সেই সময় পড়াশোনার কাজে ব্যস্ত ছিলেন প্রশান্তচন্দ্র মহালানোবিশ, তখন তিনি ইংল্যান্ডে। স্বভাবতই ইংল্যান্ডে থাকার দরুন ওনার দুজনের মধ্যে একসময় পরিচয় হয় এবং বন্ধুত্ব হয়। রামানুজন এক সময় প্রশান্তচন্দ্রকে একদিন দুপুরের খাবারের জন্য ওনার বাড়িতে নেমন্তন্ন করেন। প্রশান্তচন্দ্র সেই দিন আসেন। আসার পথে তিনি একটা ম্যাগাজিন কিনে চলে আসেন রামানুজনের ঘরে। এসে দেখলেন যে রামানুজন নিজ হাতে রান্না করছে। এখানে বলে রাখা ভালো, রামানুজন কিন্তু ইংল্যান্ডে থাকাকালীন রেস্টুরেন্ট বা অন্য কোথাও কারোর হাতে রান্না করা খাবার খেতেন না। উনি কিন্তু নিজের হাতে রান্না করে খাবার খেতেন। যথারীতি উনি রান্না করছেন। প্রশান্তচন্দ্র মহালানোবিশ এলেন এবং দেখলেন যে রামানুজন রান্নার কাজে ব্যস্ত। ভাবলেন ঠিক আছে, আমি একটু ম্যাগাজিনটা পড়ে নিই। পড়তে পড়তে দেখলেন এখানে একটা গণিতের উপর একটা ধাঁধা রয়েছে। স্বভাবতই ওনার একটা কিউরিসিটি হলো, দেখি তো রামানুজনকে জিজ্ঞেস করে ধাঁধাটার উত্তর দিতে পারে কিনা। যা হয়, তিনি রামানুজনকে বললেন যে আমি যে ম্যাগাজিনটা পড়ছি এখানে একটা গাণিতিক ধাঁধা রয়েছে, তুমি কি পারবে সেটার উত্তর দিতে? রাত্রে রাত্রেই রামানুজন বললেন, হ্যাঁ বলো তুমি, আমি শুনছি। প্রশান্তচন্দ্র ধাঁধাটা বললেন। একবার শুনেই কিছুমাত্র চিন্তা করে রামানুজন বললেন একটা ক্রমিক ভগ্নাংশ বললেন, এবং বললেন এই ক্রমিক ভগ্নাংশটার যে সমাধান সেটাই হচ্ছে তার উত্তর, এবং সঠিক সেই উত্তরটা তিনি বলে দিলেন। মহালানোবিশ সেক্ষেত্রেও খুব অবাক হলেন যে রামানুজন রাত্রে রাত্রে একবার শুনেই এমন একটা ধাঁধার উত্তর দিয়ে দিলেন। ওনার যে চিন্তা করার যে ক্ষমতা বা অঙ্কের যে মেধা, সেই মেধার স্ফুরণ কিন্তু সেদিন টের পেয়ে গেলেন প্রশান্তচন্দ্র মহালানোবিশও। তারপর থেকে আরও ম্যাথমেটিক্সের প্রতি ওনার আগ্রহ আরও বেড়ে গেল। আসলে এই যে ম্যাথমেটিক্সের প্রতি আগ্রহ, বা আপনি কিছুক্ষণ আগে বললেন যে যাদের একদম ইচ্ছা থাকুক, অনিচ্ছা থাকুক, পছন্দ থাকুক কিংবা অপছন্দের বিষয় হোক, আমাদের দৈনন্দিন জীবনে সেটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি ত্রিপুরার কথা নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই জাতীয় বিজ্ঞান দিবসের প্রেক্ষাপটটা কি? কিভাবে সেই আমাদের রাজ্যেও সেটা সেলিব্রেশন হচ্ছে, কবে থেকে? এই ব্যাপারে যদি বলতে হয়, আপনাকে প্রথমেই বলতে হয় ত্রিপুরা গণিত পরিষদের কথা। আজ থেকে ৪৪ বছর আগে ১৯৭৯ সালে আমাদের এ রাজ্যে ত্রিপুরা গণিত পরিষদ বা ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা হয়, এবং সে সময় তৎকালীন নামকরা যারা অধ্যাপক অধ্যাপিকা ছিলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক অভিভাবক যারা অঙ্কের প্রতি অনুরক্ত ছিলেন, তারা সবাই মিলে এবং ছাত্রছাত্রী প্রত্যেকের সহযোগিতায় সেদিন এই পরিষদটা গঠিত হয়েছিল। এবং তারা সেদিন থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেন। তার মধ্যে যদি বলি যে স্কুল স্তরের বিভিন্ন পরীক্ষা সংগঠিত করা ছিল ত্রিপুরা গণিত পরিষদের অন্যতম একটা কাজ। এ প্রসঙ্গে বলতে হয় যে ক্লাস 5-এর জন্য গণিত পরিষদ সেই সময় থেকেই অ্যাপটিটিউড টেস্টের ব্যবস্থা করে আসছে, এবং নবম এবং দশম শ্রেণীর জন্য ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড,
নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে প্রশ্নমঞ্চ, ক্লাস 7-এ যারা পড়ে তাদের জন্য রয়েছে বক্তৃতা প্রতিযোগিতা। ঠিক এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা কাজ করে চলে। রামানুজনের যখন জন্ম শতবর্ষ 1987 সাল, তখন ত্রিপুরা গণিত পরিষদ স্থির করে যে আমরা এই দিনটিকে 22শে ডিসেম্বর দিনটিকে গণিত দিবস হিসাবে পালন করব। এবং সেই সময় তারা একটা সেমিনারেরও আয়োজন করে এবং সেই 1987 সাল থেকে আজ পর্যন্ত ত্রিপুরা গণিত পরিষদ প্রত্যেক বছর আড়ম্বর সহকারে সেই দিনটাকে উদযাপন করে এবং বিভিন্ন অনুষ্ঠান সেদিন করা হয় এবং এইভাবে কিন্তু চলে আসছে। কিন্তু ধরুন এই যে আমরা যে আলোচনা যে করছি, ম্যাথমেটিক্যাল সোসাইটি করছে বা সরকারের পক্ষ থেকে সেটা করা হচ্ছে, সরকারি কিংবা বেসরকারি স্তরে করা হচ্ছে বা নিজে উদ্যোগী হয়ে আমরা সেটা করছি। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফের কথা যদি ধরে নিই, ধরুন ইদানিংকালের বা কয়েক বছর আগের বা কিছুদিন আগের যদি আমরা আপনার কম্প্রিহেনসিভ বেসলাইন সার্ভেগুলোর কথা যদি আমরা ধরে নিই ত্রিপুরার ক্ষেত্রে, তাহলে তৃতীয় থেকে অষ্টম মান পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে ধরনের ফলাফলে আমরা প্রত্যাশা করেছিলাম 100% কিন্তু সেই সফলতা আমাদের আসেনি। আমাদের ব্যর্থতাটা কোথায়? আমরা কেন পারছি না? হ্যাঁ, সেক্ষেত্রে বলতে গেলে আমি আবার আগের কথাটাতেই ফিরে যেতে হয় যে ছাত্রছাত্রীদের যদি অঙ্কের প্রতি আগ্রহ যদি সৃষ্টি করতে হয়, তাহলে আমাদের যেই জিনিসগুলো দরকার তার মধ্যে প্রথমেই শিক্ষকদের ভূমিকা আমি বলেছি এবং শিক্ষকদের সেখানে ছাত্রছাত্রীদের জন্য একটা নতুনভাবে উপস্থাপন করার একটা পদ্ধতি একটা আনতে হবে। সেই হিসাবে আমি বলবো যে বিভিন্ন এইডস অবশ্যই ব্যবহার করা যেতে পারে। গণিতের ক্ষেত্রে বিভিন্ন এইডসের ভূমিকা রয়েছে, বিভিন্ন রঙিন যন্ত্রপাতি বা এই ধরনের এইডস কিনতে পাওয়া যায় বা আমরা কাগজ বা অন্যান্য জিনিস দিয়েও আমরা তৈরি করতে পারি। আমাদের আশপাশের যে প্রাকৃতিক যে বস্তু রয়েছে, জিনিসপত্র রয়েছে, গাছপালা, পশু পাখি বা যে ধরনের ছবি এগুলো রয়েছে, সেগুলোকে তাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এগুলোর সাহায্যে আমরা তার সেই জিনিসটার সঙ্গে দৈনন্দিন জীবনের একটা লিঙ্ক আমরা করতে পারি। আরেকটা জিনিস অঙ্কের ক্ষেত্রে যেটা খুব দরকার, আমরা একটা প্যাটার্ন তাদেরকে দিতে পারি। আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমি এখন একজন ছাত্রকে বললাম যে তুমি 19-এর নামটা শিখে আসবে। এটা একটা খুব কষ্টকর দিক। সে হয়তো বাড়ি গেল, গিয়ে 19-এর নামটা শিখতে বসলো। এটা খুব কষ্ট, এটা বড়দের ক্ষেত্রেও খুব সমানভাবেই এটা কষ্টকর। কিন্তু তাকে যদি বুঝিয়ে দেওয়া হয় 19-এর নামটা মুখস্থ করার দরকার নেই, কীভাবে আসে তুমি শুধু জেনে নাও। তুমি যদি ভালো গুণ অঙ্ক করতে শেখো বা জানো, তাহলে তুমি 19-এর নামটা ইজিলি তুমি লিখতে পারছো। তাহলে আমার মনে হয় এটা অনেক বেশি তার কাছে সুখকর হবে, অনেক বেশি তার কাছে আনন্দের হবে মুখস্থের চাইতে। এবং সে তখন আর মুখস্থ করবে না, সে হয়তো পটপট অঙ্ক করে সেটা বসিয়ে দিতে পারবে। সময় একটু বেশি লাগুক সেটা দিয়ে কিন্তু কিছু যায় আসে না, কিন্তু তার আগ্রহটা বাড়বে এবং তার কিন্তু অঙ্কের প্রতি সেই ভয়টা কিন্তু সেখানে আর থাকবে না। আর একটা কথা অবশ্যই বলবো, পাশাপাশি অঙ্কের প্রতি যখন কোনো ছাত্রের ভয় থাকবে না, তখন সে কিন্তু অঙ্ক করতে আরও আগ্রহান্বিত হবে এবং তার জন্য তার দরকার শুধুমাত্র অনুশীলন। এবং একটাই কথা, অনুশীলন অনুশীলন অনুশীলন। ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং আমার মনে হয় এই অনুশীলন করলে পরে সে অঙ্কে আরও অনেক অনেক ভালো একটা ফলাফল করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।